ইরান প্রস্তুত হচ্ছে বড় যুদ্ধের জন্য। ইসরায়েলের ঘাঁটিতে সরাসরি আঘাত, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সুর। 2 বছর ধরে প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি, ইরানের ভয়ঙ্কর সামরিক হুঁশিয়ারি। ট্রাম্পকে উচিত জবাব দিলেন খামেনেই। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা পৌঁছেছে নতুন চূড়ায়। ট্রাম্প নেতানিয়াহুর গোপন আলোচনা ফাঁস, ইরানকে ঘিরে চূড়ান্ত হামলার পরিকল্পনা প্রকাশ। ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল, একের পর এক সামরিক ঘাঁটিতে আঘাত, জনং উদ্বিগে পশ্চিমা জোট। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো। 12 দিনের সংঘাতে নতুন মোড়। দ্য টেলিগ্রাফের চাঞ্চল্যকর দাবি। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক চাঞ্চল্যকর দাবি করেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। এই তথ্যের ভিত্তি হল স্যাটেলাইট রাডার ছবি, যা বিশ্লেষণ করেছে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক দল। প্রতিবেদনে বলা হয়, 6টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের 5টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে ছিল একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি। তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার এসব হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। সেনাবাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। টেলিগ্রাফের বিশ্লেষণ বলছে, 12 দিনের সংঘাতে ইরান মোট 40টিরও বেশি স্থাপনায় আঘাত হেনেছে। এর মধ্যে 36টি বেসামরিক ও শিল্প অবকাঠামো এবং 5টি সামরিক ঘাঁটি রয়েছে। প্রথম দিকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো যাচ্ছিল, কিন্তু 1 সপ্তাহ পর পরিস্থিতি পাল্টে যায়। প্রতিরক্ষা ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্রের আঘাত হারে সোজা টার্গেটে। তবে এই প্রতিবেদন প্রকাশের পরও ইসরায়েল কোনো মন্তব্য করেননি। এদিকে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে। কাতারে হতে যাচ্ছে বৈঠক, কিন্তু ইরান ইসরায়েল সংঘাত থেমে নেই, বরং আরও বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে চলমান ঘটনা। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভীষণভাবে অস্থির, আর এর প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষ হল ইরান ইসরায়েল সংঘাতের বড় দিনের ভয়াবহ যুদ্ধ। ইসরায়েল বলছে এটি তাদের বিজয়, ইরানও বলছে আমরাই জিতেছি। কিন্তু প্রশ্ন হল, আসলেই কি কেউ জিতেছে, নাকি এটা শুধুই ছিল কৌশলগত বিরতি? 13 জুন ভোর রাতে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযানে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল। শুধু ক্ষেপণাস্ত্র নয়, টার্গেট ছিল ইরানের শীর্ষ জেনারেল, বিজ্ঞানী ও পারমাণবিক স্থাপনা। নিহত হন জেনারেল বাঘেরি, হোসেন সালামি ও অ্যারোস্পেস প্রধান হাজিজাদে। ইরান পাল্টা জবাব দেয়, শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের আয়রন ডোমের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি হয়। কিন্তু এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র ও অবকাঠামোতেও বড় আঘাত হানে। ইরান যুদ্ধের মাঝেই প্রকাশ্যে শান্তি চায়, কিন্তু ভেতরে ভেতরে এটি দেখে কৌশলগত বিরতি হিসেবে, ঠিক যেমনটা দেখা গিয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময়। তেহরান এখন সময়কে ব্যবহার করবে অস্ত্রভাণ্ডার পূরণে, জোট গঠনে এবং কূটনৈতিক আক্রমণে। রাশিয়ার S-400 ও Su-35 যুদ্ধবিমান, চীনের যুদ্ধবিমান ও আকাশ নজরদারি প্রযুক্তি সবকিছুই এখন ইরানের ক্রয় তালিকায়। ইরান বুঝে গেছে, শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে আধুনিক যুদ্ধে জয় পাওয়া যায় না। তেহরান তাদের প্রতিশোধ এখনই নিচ্ছে না, তারা অপেক্ষা করছে পরিপক্ক প্রতিরোধ গড়ার। এই যুদ্ধ ছিল শুরু, শেষ নয়। এই যুদ্ধবিরতি কি শান্তির শুরু, না বড় কোনো যুদ্ধের ভূমিকা? বিশ্ব অপেক্ষা করছে ইরান ইসরায়েল পরবর্তী অধ্যায়ের জন্য। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় একই সময় মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে দোহাতে হামাসের সঙ্গে ইসরায়েলের পরোক্ষ আলোচনা দ্বিতীয় দিনে গড়াবে। এর আগে রোববার ট্রাম্প আশাবাদ জানিয়েছিলেন যে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে। ডানপন্থী ইসরায়েলি নেতা বলেছেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্পের সঙ্গে তার আলোচনা কাতারে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবে। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় হোয়াইট হাউস সফর। গত মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় এবং তার আগে 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের নির্দেশের পর এক ভিন্ন আবহে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বৈঠকের ফলাফল জানতে উদ্গ্রীব মধ্যপ্রাচ্য।
ইসরায়েল আশা করছে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন কূটনীতিক সুযোগ তৈরি করবে। ইসরায়েলি মন্ত্রী ও নেতানিয়াহুর নিরাপত্তা সভার সদস্য আভি ডিক্টার বলেন, তিনি আশা করেন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে গাজার বাইরেও লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত থাকবে। ব্রডকাস্টার কানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রথমে এমন কিছু শব্দের উপর দৃষ্টি দেবে যা আমরা প্রায়শই ব্যবহার করছি, কিন্তু এখন এর আসল অর্থ রয়েছে একটি নতুন মধ্যপ্রাচ্য। সফরের আগে নেতানিয়াহু জানাদিক বলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাবেন এবং ইসরায়েলি আলোচকরা কাতারের রাজধানী দোহায় গাজা নিয়ে একটি চুক্তির জন্য চেষ্টা করছেন বলেও ট্রাম্পকে আশ্বস্ত করবেন তিনি। সোমবার কাতারে ইসরায়েল ও হামাসের দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজা আলোচনায় এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইতিবাচক বলে বর্ণনা করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। আর ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, রোববার প্রাথমিক বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে কাতারে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আরেকজন ইসরায়েলি কর্মকর্তা। 60 দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাবে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি, গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে। বাকি জিম্মি মুক্তির আগে হামাস দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার দাবি করে আসছে। ইসরায়েল জোর দিয়ে বলেছে, সব জিম্মিকে মুক্ত ও হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা সামরিক অভিযান বন্ধ করবে না। শুক্রবার ট্রাম্প জানাদিক বলেন, হামাস জানিয়েছে তারা মার্কিন মধ্যস্থতায় 60 দিনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছে এবং উল্লেখ করেছে যে এই সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। নেতানিয়াহুর কিছু কট্টর জোট অংশীদার যুদ্ধ বন্ধের বিরোধিতা করে, কিন্তু ইসরায়েলিরা 21 মাস ধরে চলা যুদ্ধে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ায় ইসরায়েল যুদ্ধবিরতিতে সমর্থন জানাবে বলে আশা করা হচ্ছে। এই বছরের শুরুতে হওয়া যুদ্ধবিরতি মার্চ মাসে শেষ হয় এবং এটি পুনরুজ্জীবিত করার আলোচনা এখন পর্যন্ত নিষ্ফল হয়েছে। ইতোমধ্যে ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান তীব্র করেছে এবং খাদ্য বিতরণে তীব্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও গাজায় মানবিক সংকট তীব্র বলে জানিয়েছে জাতিসংঘ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC এর একজন উপদেষ্টা বলেছেন, ইরানের এখনও 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। সোমবার 7 জুলাই মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের গুদাম, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। IRGC উপদেষ্টার ভাষ্য, ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারি, তবু আমাদের স্থাপনাগুলো খালি হবে না। প্রসঙ্গত, গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর 9 দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। 22 জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সমস্ত উদ্দেশ্য সম্পন্ন করেছে। পরিবর্তে তেহরান বলেছে তারা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তেল আবিবের ওপর বিজয় অর্জন করেছে। ইসরায়েল দীর্ঘ 1 মাস পর আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে। সোমবার 7 জুলাই ভোররাতে হুতি নিয়ন্ত্রিত 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, লোহিত সাগরের তীরবর্তী হোসেন, রাস ইসা এবং সালিফ বন্দর এবং রাসকান্তিব বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হুতিদের দফায় দফায় চালানো হামলার জবাবে এই প্রতিক্রিয়া দেখানো হয়েছে। হামলার পর
হুতিদের এক মুখপাত্র দাবি করেন, স্থানীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তবে এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এদিকে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হোদেইদা শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলি হামলার কারণে সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়েছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদা শহরে একাধিক টার্গেটের ওপর ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে। এ হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী 3টি বন্দর এলাকায় অবস্থানরত লোকজনকে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি বাণিজ্যিক জাহাজেও আঘাত হানা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরের বিভিন্ন বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি স্বার্থে একের পর এক হামলা চালিয়ে আসছে। হুতিদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা চালাচ্ছে। এই টানা হামলার কারণে লোহিত সাগর দিয়ে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেল ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে ইরান। এই যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে বলে মিডল ইস্ট আইকে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এসএম পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি। তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। চীনের কাছে ইরানের তেল রপ্তানি সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার মোট অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় 90% চীনে রপ্তানি করে। উল্লেখ্য, কনডেনসেট হলো এমন এক ধরনের হালকা তরল জ্বালানি যা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় পাওয়া যায়। মার্কেট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান থেকে চীন গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে। এসব তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করেছে। একজন আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন সৃজনশীল কৌশলে বাণিজ্য পরিচালনা করছে। এই সব জ্বালানি চালান বেইজিং ও তেহরানের সম্পর্ক কতটা গভীর তার একটি ইঙ্গিত দেয়, বিশেষ করে এমন এক সময় যখন ইরানে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে এবং পশ্চিমা দুনিয়ার ধারণা ছিল ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্বে ছিল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষে দেশটি ইরানের আকাশসীমায় কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। পরিকল্পিতভাবে চালানো হামলায় তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর পাশাপাশি কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েলের তেল আবিব ও হাইফায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে। 24 জন থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও তার আগে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। 1980-র দশকের শেষ দিকে ইরান যুদ্ধ চলাকালে ইরান চীন থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে HY-2 সিলকওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছিল। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতে হামলা চালায় এবং তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলা করে। 2010 সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান চীন থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। বর্তমানে ধারণা করা হয় ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যা শত্রুপক্ষের বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম। এটি কিছুটা হলেও ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। তাছাড়া ইরান এখনও চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ সিনিজ ও বাবার 373 সিস্টেমও ব্যবহার করছে। তবে এইসব প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের তৈরি F-35 স্টেলথ যুদ্ধ বিমান মোকাবিলায় কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি ইসরায়েল এই F-35 যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানে বিমান হামলা চালিয়েছে। জানা গেছে, চীন ইতিমধ্যে পাকিস্তানে HQ-9 এবং HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। ধারণা করা হয় মিশরও বর্তমানে চীনের তৈরি HQ-9 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।